হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। নোভা একাডেমিকের পক্ষ থেকে আরও একটা অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমি আছি লিখন, তোমাদের গণিত ইনস্ট্রাক্টর হিসেবে। গত ক্লাসে আমরা কিন্তু গাণিতিক বাক্যের প্রথম অংশ নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা গাণিতিক বাক্যের দ্বিতীয় অংশ বা পরে যে তিনটা পার্ট ছিল, এই তিনটা পার্ট নিয়ে আমরা আলোচনা করব। সো তিনটা পার্ট কি কি ছিল আমাদের? 5 মানে বিশেষ সম্পর্ক প্রতীক, যেমন ক্ষুদ্রতর নয়, বৃহত্তর নয়। এগুলো হয়তো তোমাদের কাছে নতুন, বাট এগুলো কখন ব্যবহার করতে হয় বা এগুলো আসলে দিয়ে কি হয় সেটা কিন্তু আমরা বুঝবো। টপিক 6, দুইটা বড় সংখ্যা বড় একটা বাক্যের মাধ্যমে বাক্যের মান হিসাব করে তাদের মাধ্যমে সম্পর্ক প্রতীক বসাতে হবে। আমরা তো দুইটা সংখ্যার মাঝখানে সম্পর্ক প্রতীক ব্যবহার করা শিখেছি। ধরো 12 দেওয়া আছে, 6 দেওয়া আছে, এর ভিতর সম্পর্ক প্রতীক কি হবে? বৃহত্তর হবে। সো এবার তোমাকে যদি এইখানে 12 না দিয়ে একটা বড় গাণিতিক বাক্য লেখা হয়, বা এই ডান সাইডে একটা বড় গাণিতিক বাক্য লেখা হয়, সো ওইটা সমাধান করে তোমাকে কিন্তু একটা অ্যান্সারে আনতে হবে। তার পরবর্তীতে তোমাকে সম্পর্ক প্রতীক দিতে হবে। তো ওই অ্যান্সারটা কীভাবে ব্যবহার করতে হয় ওইটা শিখবো আমরা। সর্বশেষ টপিক আমাদের অজানা প্রতীক বা বন্ধনী প্রতীক ব্যবহার করে বাস্তব কিছু সমস্যা আমরা সমাধান করব। তো চলো দেরি না করে আমাদের ক্লাসটা শুরু করা যাক। আর যে কোনো প্রবলেম হলে বা তোমার যদি বাসায় করতে অসুবিধা হয়, তোমরা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপে অথবা আমাদের ফেসবুকে টেক্সট করে নিজের সমস্যাগুলো সমাধান করে নিতে পারো। ওকে, আশা করি তোমাদের সবারই মনে আছে আমরা গতকালকে তোমাদের এইগুলা কমপ্লিট করেছিলাম এবং এইগুলা তোমাকে হোমওয়ার্ক দিয়ে দিয়েছিলাম যে এইগুলা করে বাম পক্ষ এবং ডান পক্ষ হিসাব করে মাঝখানে একটা সম্পর্ক প্রতীক দিয়ে দিবে। এর পরবর্তীতে আজকের ক্লাসটা আমাদের বিশেষ কিছু সম্পর্ক প্রতীক নিয়ে। সো মোটামুটি আমরা কি বলছি যে বাস্তব জীবনে আমরা যখন না বলি তখন কিন্তু আমরা এগুলো ইউজ করি। সো তোমাকে যদি বলা হয় তোমার বয়স কত, আমরা কিন্তু খুব সহজেই বলি যে আমার বয়স 10 বছর বা 12 বছর, তাই না? আমরা কেউ বলি না এরকম যে আমার বয়স 10-এর বেশি না বা 10-এর কম না। এই বিষয়টা যখন আসে একটা টার্ম যে 10-এর বেশি না, 10-এর কম না, বা আমার বয়স 11 না, তার মানে কি একটা সংখ্যা 10। সো এটা কিন্তু একটা মানে ভেগ বিষয়টা। আমরা স্পেসিফিক করার জন্য কি বলি, আমার বয়স 10 অর্থাৎ 10-এর সমান বা 10-এর বড়, অর্থাৎ আমার বয়স 11 হতে পারে, 12 হতে পারে, বা আমার বয়স 10-এর ছোট। আমরা যখন বলবো 10-এর বড় নয় মানে 10-এর ছোট, 10-এর ছোট নয় মানে কি 10-এর বড়। সো এই জন্য কিন্তু মোটামুটি আমরা ব্যবহার করি। অ্যান্ড এই সম্পর্ক প্রতীকের কি যে সমানের নিচে দাগ দিলে হয়ে যায় সমান নয়। আবার আমরা যখন বৃহত্তর নিচে দাগ দিব, সো বৃহত্তর নয় হয়ে যাবে বা বড় নয় হয়ে যাবে, অন্যদিকে ক্ষুদ্রতর নয় হয়ে যাবে এটা। এবার আমরা আসলে বৃহত্তর নয় আসলে মানেটা বুঝবো। দেখো আমরা যখন যদি বলা হয় 4 বৃহত্তর নয় 7, দেখো আমরা কিন্তু এই সংখ্যাটাকে বৃহত্তর নয় পড়ছি। তাহলে যখন আমরা দেখবো যে এই দিকে বড় ডান দিকে এবং ডান দিকে মুখ হা করে আছে এবং এইভাবে দেওয়া আছে, তাহলে আমরা বুঝবো যে বৃহত্তর নয় এটার মানে। এর প্রকৃত অর্থ হচ্ছে 4 সংখ্যাটি 7 থেকে ক্ষুদ্রতর বা ছোট, তাই না? এবার বৃহত্তর নয় মানে কি? ছোট, মানে বৃহত্তর নয় বড় নয় মানে কি? ছোট। তাহলে এর প্রকৃত অর্থ কি? 4 সংখ্যাটি, দেখো 4 সংখ্যাটা 7-এর ক্ষুদ্রতর অর্থাৎ 7-এর ছোট। তাহলে যেহেতু 4 সত্যিই 7-এর ছোট, তাহলে বাক্যটি সম্পূর্ণ সঠিক। আশা করি তোমরা এই যে বৃহত্তর নয় বা ক্ষুদ্রতর নয় এই টপিকটা বুঝতে পেরেছো। এর পরবর্তীতে ক্ষুদ্রতর নয় টপিকটাও সেম, যে যদি বলা হয় যে এরকম নয়, এইদিকে হচ্ছে তোমার ক্ষুদ্রতর নয়, এই সংখ্যাটার জন্য আমরা কি করতে পারি, যে আমাদের প্রকৃত অর্থ হলো যে 9 সংখ্যাটি 5-এর চেয়ে বড়। তাহলে আমরা পড়বো কিভাবে, 9 সংখ্যাটি 5-এর চেয়ে বড়, তার মানে কি সঠিক, বড়ই তো, তাহলে বাক্যটা সত্য। তাহলে যখন আমরা তাহলে এই সংখ্যাটা কিভাবে পড়বো, 9 সংখ্যাটি, আমরা বাম দিক থেকে পড়াশোনা শুরু করব। তাহলে 9 সংখ্যাটি 5-এর চেয়ে, যেহেতু এটার কি
হচ্ছে ক্ষুদ্রতর নয় মানে বৃহত্তর। তাহলে এই চিহ্নের নাম হচ্ছে ক্ষুদ্রতর নয় অথবা বৃহত্তরও বলতে পারো, ক্ষুদ্রতর নয় ও বৃহত্তর। আশা করি বুঝতে পেরেছো তোমরা। এটা আমি ছোটবেলায় কিভাবে মনে রাখতাম জানো? যখন আমি দেখতাম যে এই দিকে কাটা না, তার মানে এই দিকে। এবার দেখো, চেক করে দেখো, তাহলে এটা সঠিক। তো ধরো তোমাকে বললো যে 9, এখানে ধরো 1 দেওয়া আছে, তো এরকম চিহ্ন দেওয়া আছে, সরি এরকম চিহ্ন দেওয়া আছে। তার মানে কি? এটা মানে হচ্ছে তোমার ক্ষুদ্রতর নয়, অর্থাৎ তাহলে এই সংখ্যাটা না, তার মানে কি এইটা। খুব সহজে বুঝতে পারছি আমরা। মানে যখন বলবে যে তার এই সংখ্যাটা, তার মানে তার বিপরীত সংখ্যা। ক্ষুদ্রতর নয় মানে বৃহত্তর সংখ্যা হবে। তো এবার চিন্তা করে দেখো, 9 তাহলে আসলেই বড়, তাহলে এটা সম্পর্কটা সঠিক। এবার বিপরীত প্রতীক আমরা ব্যবহার করা শিখবো। সো ধরো মাঝখানে যদি তোমার আলাদা সংখ্যা হয়, সো তখন আমরা কি দিব? সম্পর্ক মাঝখানে দিব সমান নয়। এবার বাম দিকে যদি আমাদের বড় সংখ্যাটা থাকে, ছোট সংখ্যাটা থাকে এবং ডান দিকে বড় সংখ্যাটা থাকে, তাহলে আমরা কি ব্যবহার করব? যে বাম দিককে বড় নয়, তার মানে বাম দিকে বড় দিব, বাট কেটে দিচ্ছি যেহেতু সেটা তো তার বিপরীত হয়ে যাচ্ছে, তাহলে আমরা হচ্ছে বৃহত্তর 9 ইউজ করব। আর যদি ডান দিকে বড় থাকে তাহলে আমরা কি ইউজ করব? ক্ষুদ্রতর 9। তুমি জাস্ট কমপ্লেক্স ভাবে না চিন্তা করো, ধরো আমরা এখানে 10 নিচ্ছি, এখানে 7 নিচ্ছি। আমরা 9 এর যে 3টা পয়েন্ট আছে, যে সমান 9, বৃহত্তর 9, ক্ষুদ্রতর 9, এটা দেখব। তো নর্মালি ক্ষুদ্রতর বৃহত্তর তো দিতে শিখেছি, তো এটা এই চিহ্ন হওয়ার কথা ছিল, তাই না? এরকম চিহ্ন হওয়ার কথা ছিল, বাট আমরা তো এই চিহ্ন দিব না, আমরা তো 9 চিহ্ন দিব। তাহলে এটা কেটে আমরা দিব এই চিহ্ন, এই চিহ্ন দেব। আশা করি বুঝতে পেরেছো তোমরা। এর পরবর্তীতে আমাদের কিন্তু 2টা বড় সংখ্যার মাঝখানে তুলনা করতে হবে। কিভাবে? এই যে আমরা বন্ধনী শিখলাম, তো বন্ধনীর গুরুত্বটা চলো আমরা একবার দেখি। ধরো এখানে একটা রাশি দেওয়া আছে, এই রাশিটা হচ্ছে বাম পক্ষ আর এই রাশিটা হচ্ছে ডান পক্ষ। সো প্রথম এবং দ্বিতীয় রাশির মধ্যে আমরা তুলনা করব। এবার আমাদের প্রথম রাশিটা সমাধান করছি, তাহলে 48 থেকে যেহেতু মাইনাস আমাদের ব্র্যাকেট আছে, তো প্রথমে এই কাজটাই করতে হবে আমাদেরকে। তাহলে 48 থেকে 8 বিয়োগ করলে হয় 40 এবং তার সাথে 4 ভাগ করলে হয় 10। তো আমরা এটা বের করলাম, সমাধান করলাম এই রাশিটা। এবার আমরা দ্বিতীয় রাশি সমাধান করব। 86 থেকে 86 মাইনাস 8 ভাগ 4, তাহলে 8 থেকে 4 ভাগ করলে হয় 2 থেকে 86। তাহলে কিন্তু দেখো 3টা সংখ্যাই কিন্তু একই রকম, জাস্ট শুধুমাত্র ব্র্যাকেট ভিন্ন জায়গায় দেওয়ার কারণে মানেরও চেঞ্জ হয়ে আসছে। দেখেছো তাহলে বন্ধনীর গুরুত্বটা কতটুকু? তো এবার যদি বলে তোমাকে 2টা সংখ্যার মধ্যে সম্পর্ক প্রতীক বসাতে, তাহলে কি কি সম্পর্ক প্রতীক বসানো যায় চলো আমরা আরেকবার দেখি। তো 10 এদিকে 46। তো প্রথমে আমরা কি দিতে পারি? আমরা চাইলে সমান 9 এটা দিতে পারি। ওকে, সো এর পরবর্তীতে আমরা চাইলে ক্ষুদ্রতর এই চিহ্নটি দিতে পারি, যে 10 46 থেকে ক্ষুদ্রতর হলো। এবার আমরা চাইলে বৃহত্তর 9 এই চিহ্নটা দিতে পারি, এরকম দিয়ে এই চিহ্ন। তার মানে এই 3টা প্রক্রিয়া প্রতীক আমরা কিন্তু বসাতে পারবো। আশা করি বুঝতে পেরেছ। এবার আমাদের হিসাবের ধারাবাহিকতাটা বুঝতে হবে, যে কখন কোন কাজটা করতে হয়। আমরা প্রথমে কিন্তু বন্ধনীর কাজ কমপ্লিট করব, বা আমরা এটা হচ্ছে একটা ট্রিক্সের মাধ্যমে মনে রাখি, BODMAS, রাইট? সো এটা হচ্ছে আমাদের একটা টেকনিক, BODMAS। এইভাবে আমরা কিন্তু কোনটাই করতে হবে। প্রথম হচ্ছে বন্ধনী বা ব্র্যাকেট, এর পরবর্তীতে ডি তোমাদের নাই, এর পরবর্তীতে BO তোমাদের হচ্ছে নাই, পাওয়ার যেটা আমাদের বলি। ডি হচ্ছে তোমাদের ডিভিশন বা ভাগ, এর পরবর্তী ভাগ, তারপরে মাল্টিপ্লিকেশন গুণ, তারপরে অ্যাড, তারপরে সাবস্ট্রাকশন যোগ বিয়োগ। তাহলে আমরা সহজে, ওইটা তোমার যদি কঠিন লাগে তুমি মনে রাখতে পারো, প্রথমে বন্ধনী কাজ করব, পরবর্তীতে ভাগ করব, পরবর্তীতে গুণ করব, যোগ বিয়োগ। তো ভাগটা আগে করতে হবে, তারপরে গুণ, তারপরে যোগ বিয়োগ। খুব সহজ। আমার সাথে একবার বলো, বন্ধনী, ভাগ, গুণ, যোগ বিয়োগ।
বন্ধনী, ভাগ, গুণ, যোগ, বিয়োগ। এবার এখানে দেখো, প্রথমে আমরা কি করব, বন্ধনীর যেহেতু নাই তাহলে বন্ধনী কাজ করতে হচ্ছে না, ভাগ ইউজ করতে হবে। তাহলে ভাগ যেহেতু নাই তাহলে যোগ বিয়োগ, না বন্ধনী গুণ, বন্ধনী তারপরে ভাগ তারপরে গুণ, যেহেতু গুণ আছে তাহলে আমরা 318 দিলাম, এর পরবর্তীতে যোগ বিয়োগ করব। এখানে দেখো বন্ধনী আছে, তো তাহলে তোমার বন্ধনী করতে হবে, তুমি চাইলে কিন্তু গুণ করতে পারবে না। এবার বড় বাক্যের মধ্যে আমাদের তুলনা করা শিখতে হবে। তো দুইটা রাশির মধ্যে একটা রাশি, এই রাশিটিকে আমাদের সমাধান করতে হবে। আমরা তো বিয়োগ করা শিখেছি, তাহলে আমরা এই রাশিটা সমাধান করাও করতে পারবো। তো এই রাশিটা সমাধান করব এবং বাম দিকের এই দ্বিতীয় রাশিটা সমাধান করব। সমাধান করে যখন একটা সংখ্যায় চলে আসবে, ধরো এখানে আসলো যে কোনো সংখ্যা আসতে পারে, ধরো 112 আসলো, আর এইদিকে তোমার যে কোনো একটা সংখ্যা আসলো, তাহলে কিন্তু আমার মাঝখানে একটা সম্পর্ক প্রতীক আমরা ইজিলি দিতে পারবো। তো এখানে দেখতে পাচ্ছ 77 আসছে এই সংখ্যাটা, তাহলে 77, আর এই সংখ্যাটা আসছে কত, যে 69, 69। তো আমরা কিন্তু এখানে সম্পর্ক প্রতীক ইউজ করতে পারছি। ইউজুয়ালি আমরা কি দেই, বড় নয় এবং ছোট নয় দিয়ে আমরা ডিফাইন করি। সো আমরা এটা এই চিহ্ন দিব, যেহেতু এটা বড়, তো আমরা কিন্তু বৃহত্তর চিহ্ন দিব, অথবা আমরা ক্ষুদ্রতর নয় এটাও দিতে পারি। ক্ষুদ্রতর নয় কেমন, এরকম দিয়ে কেটে দিলে হয়ে যাচ্ছে ক্ষুদ্রতর নয়, অথবা সমান নয় এটাও দেওয়া যায়, তিনটা কিন্তু দেওয়া যায়। অজানা প্রতীকের মান নির্ণয় করা শিখবো এবার, সর্বশেষ টপিক আমাদের। সো আশা করি তোমরা ধৈর্য সহকারে আমাদের এই পুরো ক্লাসটা করেছো এই পর্যন্ত। এবার এটা কিন্তু মজার টপিক এবং এটা ইউজ করে তুমি তোমার বন্ধু বান্ধবদেরকেও চমকে দিতে পারো। ধরো কি বলেছে এখানে, প্রশ্নটা দেখো, যে মিনার কাছে কিছু টাকা আছে, তার মা তাকে 50 টাকা দেওয়ার পর তার মোট টাকা 90 হলো, তাহলে তার কাছে প্রথমে কত টাকা ছিল? আমরা একটু চিন্তা করি আসলে কিভাবে করতে হবে। তো মিনার কাছে, ধরো তোমার কাছেই আছে কিছু টাকা ছিল, তো তোমার মা তোমাকে 50 টাকা দিয়েছে, তারপরে তোমার টাকা হয়েছে 90 টাকা। ওকে, আমরা ধরে নেই তোমার কাছে, ধরো আমরা ক টাকা আছে, অজানা সংখ্যা ধরে নিচ্ছি। তো তোমার মা তোমাকে কত টাকা দিল? 50 টাকা দিল, তাই না? 50 টাকা দিল। তো তোমার এখন কত টাকা হয়েছে? 90 টাকা হয়েছে। এখন তোমাকে যদি বলা হয় যে ভাইয়া তাহলে কত টাকা ছিল তোমার কাছে, তাহলে আমরা কর মান বের করব। আমরা তোমাকে বলেছিলাম যে আমরা যখন বাম দিকের একটা সংখ্যার মান বের করব, তাহলে বাম দিকের যে সংখ্যাগুলো আছে এগুলো অপোজিটে পাঠিয়ে দিতে হবে। তাহলে অপোজিটে যখন পাঠাবো, ক সমান সমান 90 মাইনাস 50, তাহলে 90 থেকে 50 মাইনাস 40, তাহলে 40, তাহলে 40 টাকা ছিল এবং তোমার মা তোমাকে 50 টাকা দিল, তখন কিন্তু তোমার 90 টাকা হলো। এখানে আমরা কি করেছি, একটা অজানা সংখ্যা ধরে নিয়েছি। তুমি চাইলে এখানে অনেক কিছুই ধরতে পারো, খ ধরতে পারো বা একটা বক্স ধরতে পারো, বাট আমরা ইউজুয়ালি ক ধরি অথবা এক্স ধরি, অজানা সংখ্যা। ওকে, আশা করি বুঝতে পেরেছো তোমরা। এবার আমাদের সমীকরণে এক পাশ থেকে অন্য পাশে নিলে যে প্রক্রিয়ার রূপান্তরটা, যে আমি তোমাকে বললাম এইখানে যে আমি এই সাইড নিলাম সম্পর্কর, এখানে বিয়োগ হয়ে গেল, তাই না? এই বিয়োগটা যে করলাম, যোগ বিয়োগে রূপান্তর হলো। সো এরকম বাকি যে সম্পর্ক প্রতীক আছে এগুলো কিভাবে রূপান্তর হয় চলো দেখি। যখন যোগ দেখবা তাহলে পরিবর্তন হয়ে বিয়োগ হয়ে যাবে, অন্যদিকে যখন আমরা বিয়োগ দেখব তখন পরিবর্তন হয়ে যোগ হয়ে যাবে। গুণ দেখলে ভাগ, ভাগ থাকলে গুণ। সো যোগ বিয়োগের ভিতরে রূপান্তর হবে, যোগ থাকলে বিয়োগ হবে, বিয়োগ থাকলে যোগ হবে, গুণ থাকলে ভাগ হবে, ভাগ থাকলে গুণ হবে। আশা করি এই টপিকটা তোমাদের কোনো প্রবলেম থাকবে না। আর এই গুণ এবং ভাগ রিলেটেড আমি একটা সমস্যা তোমাকে বলি। ধরো 12 গুণ আমি তোমাকে একটা অঙ্কের মাধ্যমে বলছি। ধরো তোমার কাছে আপেল আছে, সো তোমার কাছে আপেল আছে ক সংখ্যক, তাই না? তো ক সংখ্যক আপেল আছে, তোমার কাছে মনে করো 5টা আপেল আছে। হ্যাঁ, তো 5টা আপেল, তুমি মোটামুটি এই আপেলগুলো কিনেছো 25 টাকা দিয়ে, তাহলে একটা আপেলের দাম কত ছিল? এটা এরকম যদি প্রশ্ন আসে কি করবা? তাহলে আমাদের ক মান বের করতে হবে। তাহলে ক লিখলাম আমরা বাম দিকে,
এবার এখানে একটা বা ইউজ করতে হয়। সো বা ইউজ করলে ক লিখলাম এবং 5 গুণ 5 যেহেতু আছে আমরা কিটা ওই সাইডে পাঠিয়ে দিয়ে ভাগ চিহ্ন দিয়ে দিতে হবে তাহলে আমাদের। তাহলে 25 ভাগ 5, তাহলে কি হবে? উত্তর হবে ক সমান সমান 5। তাহলে তোমার কাছে যে আপেল ছিল, একটা আপেলের দাম 5 টাকা ছিল। ওকে, আশা করি বুঝতে পেরেছো তোমরা। এর পরবর্তীতে তোমাদের বইয়ের কিছু বাস্তব সমস্যা আছে যেটা আমরা গাণিতিকভাবে সমাধান করার একটু চেষ্টা করব। দেখো কি বলেছে এখানে, একটি ইলিশ মাছের দাম 1200 টাকা, এক জোড়া কবুতরের দাম 330 টাকা। এখন একটি ইলিশ মাছ এবং একটি কবুতর কিনলে মোট কত টাকা খরচ করতে হবে? তাহলে মোটামুটি বলেছে যে ইলিশ মাছ এবং কবুতর কিনলে কত টাকা খরচ হবে। তাহলে একটি ইলিশ মাছের দাম আমরা কি জানি? হ্যাঁ ভাই, আমরা তো ইলিশ মাছ জানি। একটা কবুতরের দাম কি জানি? না ভাই, আমরা তো একটা কবুতর জানি না, আমরা দুইটা কবুতর, মানে এক জোড়া মানে কি দুইটা। তাহলে দুইটা কবুতর দাম যদি জানি তাহলে একটা কবুতরের দাম কি হবে? 330। তো ধরো 1200 প্লাস 330 ভাগ 2। তাহলে দেখো এই যে সংখ্যাটা, মানে একটা কবুতরের দাম এবং এটা হচ্ছে একটা ইলিশের দাম, এই দুটো যোগ করে আমাদের যে যোগফল সেটাই কিন্তু খরচটা হবে, তাই না? তাহলে আমরা কিন্তু এই যে পুরোটা সংখ্যাটা দেখো আমরা গাণিতিক বাক্যের মাধ্যমে লিখেছি, একটা উত্তরটা বের করেছি। যে প্রথমে আমরা কি করেছি, যে একটা ইলিশের দাম এবং কবুতরের দাম যেহেতু একটা, তাহলে আমাদের দুইটা দেওয়া ছিল, তাহলে আমাদের বিয়োগ 2 করতে হবে, তাই না? এর পরবর্তীতে আমাদের এটা ভাগ করলাম। ভাগ করার পরে আমরা বলেছিলাম যে কোনটায় কাজ করতে হবে, তাহলে বন্ধনী যেহেতু নেই, তারপরে ভাগের কাজ করতে হয়, তাহলে ভাগ করলাম। তারপরে আশা করি মনে আছে, প্রথমে বন্ধনী, তারপরে ভাগ, তারপরে গুণ, তারপরে যোগ বিয়োগ। এবার আমরা অজানা প্রতীক ব্যবহার করে এখানে কিছু মান বের করতে হবে, যেটা তোমরা নিজেরা বাসায় প্র্যাকটিস করবে। আমি জাস্ট তোমাকে একটা হিন্ট দিয়ে দিচ্ছি যে এইখানে আমরা কিভাবে এটা করব। সো দেখো, একটি সংখ্যার সাথে 12 যোগ করলে 180 হয়। তাহলে আমরা কি করবো, একটা সংখ্যাকে ক ধরতে পারি বা একটা বক্সও ধরতে পারি। 12 যোগ করলাম 180 হলো। তাহলে এই বক্সটা বের করার জন্য আমাদের কি করতে হবে, 12টাকে ওই দিকে পাঠিয়ে দিতে হবে, সমান চিহ্নর ডান দিকে, মানে ডান পক্ষে, তাহলে বিয়োগ হয়ে যাবে। তাহলে এই বিয়োগটা করলে যে উত্তর হবে সেটাই উত্তর হবে। এবং এটা করলে কি হচ্ছে দেখো, যে 50 থেকে কত বিয়োগ করলে 35 হয়। তাহলে 50 মাইনাস সামথিং 35 হচ্ছে। এখন চিন্তা করো, তুমি তো যখন সংখ্যাটা এখানে ছিল তখন তুমি বাকি সংখ্যাটা ওই দিকে পাঠিয়ে দিতে। এখন তুমি এই সংখ্যাটা যদি ওই দিকে পাঠিয়ে দাও, এটা কিন্তু তোমার হচ্ছে চিহ্নটা কিন্তু মাইনাস থেকে যায়। তাহলে যদি মাইনাস চিহ্ন থাকে অজানা সংখ্যার আগে, তাহলে আমরা নর্মালি কি করি, মাইনাস সংখ্যাটাকেই ওই দিকে পাঠিয়ে দেই, তাহলে এটা প্লাস হয়ে যাবে। এবং তাহলে চিন্তা করো এখানে কি হচ্ছে, 50, যেহেতু মাইনাস সংখ্যা আছে, সো আমরা সংখ্যাটাকে ওই দিকে পাঠিয়ে দিব। তাহলে আমাদের এখানে থাকবে 35 কোপ। তাহলে এইটা কিভাবে সমাধান করতে আমরা শিখেছি। তাহলে আমরা 35টাকে ওই দিকে পাঠিয়ে দিব, বা এইটাকে তোমরা একটু বুঝিয়ে লিখি, বা ধরো আমি এই সংখ্যাটাকে এইটাকে বাম দিকে লিখছি, ডান পক্ষে এটা লিখছি, একই তো কথা, তাই না? সো প্লাস 35 সমান সমান 50। এবার এইটাকে তোমরা সবাই তো সমাধান করতে শিখেছো, তাই না? সো সমান সমানের এখানে যেহেতু প্লাস আছে, তাহলে তো কোনো সমস্যা নাই। সো 35টাকে ওই দিকে দিয়ে দিতে হবে। তো আশা করি বুঝতে পেরেছো তোমরা। সো এই পর্যন্তই ছিল আমাদের ক্লাসটা। আশা করি গাণিতিক বাক্য এই টপিকটা তোমাদের ক্লিয়ার হয়েছে, এবং বিপরীত যে সম্পর্ক প্রতীক আছে, সমান নয়, বৃহত্তর নয়, ক্ষুদ্রতর নয়, এগুলো তোমরা প্রথম দেখছো। সো এগুলা প্রপারলি বুঝতে পেরেছো, এবং তোমাদের এই যে বিভিন্ন বাস্তব সমস্যাগুলো বলো, কীভাবে সমাধান করতে হয়, এগুলো শিখতে পেরেছো। এখন তোমাদের কাজ হচ্ছে তোমাদের বইয়ের অনুশীলনী যে প্রশ্নগুলো আছে এগুলো তোমরা নিজেরা প্র্যাকটিস করবে, এবং নিজেদের মধ্যে ওই অনুপ্রেরণার মাধ্যমে নিজেরা দেখবা যে কতটুকু সঠিক হয়েছে। অজানা প্রতীক ব্যবহার করে চেষ্টা করবে যে আসলে আমার অঙ্কটা সঠিক হয়েছে না ভুল হয়েছে। সো আজকে ক্লাসটা এই পর্যন্তই। আমি আছি লিখন।
পরবর্তী আরও একটা ক্লাসে তোমাদের সাথে পুনরায় দেখা হচ্ছে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো।